হ্যালো, আসসালামু আলাইকুম। দ্রুত জয়েন করে ফেলি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তবে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি। গরমে প্রচুর ঠান্ডা, প্রচুর গরম। গত ক্লাসে কোন পর্যন্ত আলোচনা ছিল দেখি, দু একজন কারো মনে আছে কিনা? গত ক্লাসে কোন পর্যন্ত ছিল এবং গত ক্লাসে কোন পর্যন্ত আলোচনা করেছিলাম এবং আজকে আসলে কোন কোন জায়গাটা থেকে আলোচনা করার কথা ছিল, দেখি কারো মনে আছে কিনা। মোটামুটি ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা একটু বলতে হবে দ্রুত। অ্যাজেডিভ ক্লজ শেষ হয়েছিল কিনা? আজাদ ক্লজ। ওকে, আমরা ক্লাস শুরু করে দিই। এতবার বলে দেওয়ার পরেও যদি আপনাদের ক্লাসে জয়েন করতে লেট হয় তখন আমার মেজাজ খারাপ করা উচিত, কিন্তু একজন ভদ্র মানুষ হিসাবে আমি মেজাজ খারাপ করি না। নেক্সট টাইম এখান থেকে আলোচনার পরে প্রশ্নের উত্তর দেওয়া হবে না এবং সলভ ক্লাস আলোচনা করা হবে না। অনেকবার অনেক দিন ধরে বলে আসছি, যদিও খুব কম পরিমাণ কথা শোনার মানুষ আপনাদের এখানে আছে, যে ক্লাস শুরু হওয়ার পরে যেন আমাকে এই সময়টার জন্য ওয়েট না করতে হয়, মানে আপনি জয়েন করবেন এটার জন্য আমার ওয়েট করতে হয়। এটা আপনার জন্য লজ্জাজনক হওয়া উচিত যে আপনার জন্য আমি ওয়েট করছি, আপনি ক্লাসে আসবেন তারপরে আমি ক্লাস শুরু করব। এটা আপনার জন্য, যেহেতু আপনি আমার কাছ থেকে শিখছেন, তো সুতরাং আপনার জন্য এটা লজ্জাজনক হওয়া উচিত। এখন আমাদের লজ্জা পাবো কাকে দেখে? চারদিকে যেদিকে তাকানো যায় সেদিকেই তো নির্লজ্জ, তো সুতরাং আমরা লজ্জা পাওয়ার কোনো উপাদান আমাদের ভিতরে নেই। হ্যাঁ, এবং এটা নিয়ে আমি অনেকদিন কথা বলেছি। যদি 1-2 দিন হতো তাহলে ই করা হতো, এটা অনেক দিন কথা বলেছি, আসলে বলে কোনো লাভ নেই। এবং আমি একটা কথা প্রায় সবসময় বলি যে এই জাতির টোটাল মূল ভিত্তি নষ্ট হয়ে গেছে, মূল ভিত্তি নষ্ট হয়ে গেছে। সুতরাং এই জাতিকে এই ইংরেজি পড়ায় বাংলা পড়ায় আলটিমেটলি মানুষ করা যাবে না। এই জাতিকে মানুষ করতে হলে অন্য কিছু পড়াইতে হবে। আলোচনায় যাই। আমরা যতগুলো আলোচনা করেছিলাম নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্ব, নাউন ক্লোজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজ সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, কিন্তু ওইটার ব্যতিক্রম বা আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা এখন আলোচনা করে তার পরবর্তীতে আমরা অ্যাডভার্ব ক্লজে যাব। বুঝাতে পারলাম? আমরা একটা কোশ্চেন লিখব, একটা কোশ্চেন আমরা আমাদের মনে থাকার কথা এরকম যে কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে। কমপ্লিমেন্ট হিসাবে কি বসতে পারে? নাউন অথবা নাউন ফ্রেজ বসতে পারে। কমপ্লিমেন্ট হিসাবে কি বসতে পারে? নাউন অথবা নাউন ফ্রেজ বসতে পারে। যেমন আমি যদি একটা এক্সাম্পল আপনাকে দেই, যদি আমি আপনাকে এক্সাম্পল একটা দেই, যেমন হি ইজ আ স্টুডেন্ট, STUDENT। খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা এই নিয়মটা হচ্ছে আপনার নাউন ক্লোজে পড়বে এবং সেটার নিয়মটা হবে
যে কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ কি করে হয়, এটা কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। এখন কমপ্লিমেন্ট হিসেবে নাউন কমপ্লিমেন্ট জিনিসটা আসলে কোনটা? আমরা বলছিলাম ভার্বের ভার্বের পূর্ববর্তী অংশ এবং পরবর্তী অংশ যদি সমান হয়, একই হয়, তাহলে ওই ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলা হয় এবং ভার্বের পরবর্তী অংশটাকে কমপ্লিমেন্ট বলা হয়। এটা হচ্ছে আমার ভাষায় আপনাকে বোঝানো, এটা হচ্ছে আমার ভাষায় আপনাকে বোঝানো, এটা বই পুস্তকের ভাষা না। আমি আবার বলছি ভার্ব যদি ভার্বের পরবর্তী অংশ এবং ভার্বের পূর্ববর্তী অংশ একই ব্যক্তি, একই বস্তু, একই বিষয়কে বোঝায়, যদি ভার্বের পরবর্তী অংশ এবং পূর্ববর্তী অংশ একই ব্যক্তি, একই বস্তু, একই সত্তাকে বোঝায়, তাহলে ওই ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। তাহলে ওই ভার্বটাকে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব বলা হয়। এবং ভার্বের পরবর্তী যে অংশটুকু আছে এই অংশটুকুর নাম কমপ্লিমেন্ট বলা হয়। আপনি সারা জীবন পড়ে আসছেন, কিন্তু এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, আপনি সারা জীবন এটি পড়ে আসছেন, কিন্তু এখন শিখেন যদি মানে এ স্টুডেন্টটা কে বলেন তো? হিটাই আবার কে বলেন তো? এ স্টুডেন্ট। তার মানে এ স্টুডেন্ট এবং হি ভার্বের পরের অংশ এবং পূর্ববর্তী একই অংশ, তাহলে এই ভার্বটার নাম লিঙ্কিং ভার্ব। এবং আ স্টুডেন্ট এই জায়গাটা হচ্ছে আমাদের কি আছে, একটা দুইটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড মিলে কি হয়? ফ্রেজ হয়। তার মানে আমাদের এই জায়গাটা হিসেবে কি আসছে বলেন তো? ফ্রেজ আসছে, এবং এটা নাউন ফ্রেজ। এবং এটা কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। আচ্ছা, যেহেতু কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে, যেহেতু কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে, সুতরাং কমপ্লিমেন্ট হিসেবে যেখানে নাউন ফ্রেজ বসতে পারে ঠিক সেখানে নাউন ক্লজও বসতে পারে। এই জন্য কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজও বসবে। যেমন কিরকম একটা এক্সাম্পল, যদি আমি এরকম বলি, একটা বলি, যেমন লাইফ, লাইফ ইজ হোয়াট উই থিঙ্ক। খুব মনোযোগ দিয়ে দেখেন, লাইফ ইজ হোয়াট উই থিঙ্ক। দেখেন এখানে ভার্ব হচ্ছে কি বলেন তো? ইজ। এখানে ভার্ব কি? ইজ। এবার হোয়াট উই থিঙ্ক, আমরা যেটা ভাবি। হোয়াট উই থিঙ্ক, আমরা যেটা ভাবি। তো আমরা যেটা ভাবি এবং লাইফ দুইটা কি আলাদা জিনিস নাকি এক জিনিস? এক জিনিস। দ্যাট ইজ ওয়াই এই ভার্বটাকে কি বলা হবে? লিঙ্কিং ভার্ব। তো এইখানে সাবজেক্ট এবং ভার্ব এবং সিএম, আমরা বলছি সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা কোন ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। যেহেতু কমপ্লিমেন্ট হিসেবে যেহেতু নাউন ফ্রেজ বসে, এজন্য কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বলবে। সুতরাং এটার নাম কি বলেন তো? নাউন ক্লজ। কমপ্লিমেন্ট হিসেবে যেহেতু নাউন ফ্রেজ বসবে, সুতরাং কমপ্লিমেন্ট হিসেবে এটার নাম কি বলেন তো? নাউন ক্লজ। আমি আশা করে বোঝাতে পারলাম। আমরা আরো দু একটা এক্সাম্পল দিই। আচ্ছা, দেখলাম মাই ড্রিম ইজ হোয়াট মাই ফাদার ড্রিমস। খুব মনোযোগ দিয়ে দেখেন, মাই ড্রিম ইজ হোয়াট মাই ফাদার ড্রিমস। ওটি আমার স্বপ্ন যেটা আমার বাবা স্বপ্ন দেখে। ওইটি আমার স্বপ্ন যেটা আমার বাবা স্বপ্ন দেখে। খুব মনোযোগ দিয়ে দেখেন, এই যে মাই ড্রিমটা হচ্ছে আমাদের কি বলেন তো? সাবজেক্ট। এই সেন্টেন্সের ভার্ব কোনটা? ইজ। আমরা বলছি হোয়াট মাই ফাদার ড্রিমস, যা আমার বাবা স্বপ্ন দেখে। তা আমার স্বপ্ন এবং আমার বাবা যা স্বপ্ন দেখে দুইটাকে আলাদা জিনিস নাকি একই জিনিস? একই জিনিস। কারণ আমি বলছি কি, আমার স্বপ্নটাই হচ্ছে আমার বাবার দেখা স্বপ্ন। তার মানে আমার বাবার দেখা স্বপ্ন এবং আমার স্বপ্ন দুইটা কি আলাদা জিনিস নাকি একই জিনিস? একই জিনিস। তার মানে এই ভার্বটা কোন ভার্ব? লিঙ্কিং ভার্ব। এবং এই যে লিঙ্কিং ভার্বের পরে এই জায়গাটা কি বসে? কমপ্লিমেন্ট বসে। কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজ বসে। এখানে যেহেতু ক্লজ আছে, সুতরাং এটার নাম নাউন ক্লজ। এটার নাম কি বলেন তো? নাউন ক্লজ। এই জায়গাটা থেকে দু একটা প্রশ্ন হয়ে থাকে। চলেন এবার দেখি আমাদের দু একটা প্রশ্ন হয়েছে এই জায়গা থেকে, আমরা একটু দেখার চেষ্টা করি।
কোয়েশ্চেন নাম্বার 20, কোয়েশ্চেন নাম্বার কি বলেন তো 20, লাইফ ইজ হোয়াট উই মেক ইট, লাইফ ইজ হোয়াট উই মেক ইট। দেখেন হোয়াট উই মেক ইট, আমরা যা তৈরি করি, হোয়াট উই মেক ইট, আমরা যা তৈরি করি, আমরা কি তৈরি করি, আমরা যা তৈরি করি ওইটাই জীবন। তার মানে লাইফ এবং হোয়াট উই মেক এই দুইটা কি আলাদা জিনিস না একই জিনিস? একই জিনিস। তা এই ভার্বটা কি বলেন তো? লিঙ্কিং ভার্ব। তা লিঙ্কিং ভার্বের পরে আমাদের কি বসে? কমপ্লিমেন্ট বসে। কমপ্লিমেন্ট হিসাবে কি বসে? অবজেক্ট বসে। অবজেক্ট হিসাবে আমাদের আসলে কি মানে সরি, কমপ্লিমেন্ট হিসাবে কি বসতে পারে? নাউন ফ্রেজ বসতে পারে। যেহেতু আমাদের এখানে নাউন ফ্রেজ নেই, ক্লজ আসে, তার মানে এটা কোন কোন ক্লজ হবে? নাউন ক্লজ হবে। বুঝতে পারলেন? চলেন আর একটা এক্সাম্পল দেখি, চলেন আর একটা এক্সাম্পল দেখি। এই যে এটা দেখেন, দেখেন সেম কোশ্চেন, সেম কোশ্চেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। দ্য কোশ্চেন, প্রশ্নটা, ইজ হাউ হি উইল রেসপন্ড। দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্স। এই যে হাউ দেখার পরে, এই যে হাউ দেখার পরে আমাদের মাথা মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে। আমরা হাউ দেখার পরে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দাগায় দিয়ে আসবো, কিন্তু আমরা বুঝবো না, চিন্তা করতে হবে। একবার চিন্তা করেন কি আছে। প্রশ্ন হচ্ছে দ্য কোশ্চেন ইজ হাউ ইউল রেসপন্স, প্রশ্নটা হচ্ছে সে কিভাবে রেসপন্স করবে, সে কিভাবে উত্তর দিবে, সে কিভাবে রেসপন্স করবে। প্রশ্ন দেখেন, এখন সে কিভাবে রেসপন্স করবে, সে কিভাবে রেসপন্স করবে এবং দা প্রশ্ন, এই দুটাকে আলাদা জিনিস না একই জিনিস? একই জিনিস। সে কিভাবে রেসপন্স করবে এবং সে কিভাবে রেসপন্স করবে এবং দা কোশ্চেন, এই দুটাকে আলাদা জিনিস না একই জিনিস? একই জিনিস। সে কিভাবে রেসপন্স করবে এবং দা কোশ্চেন, দা কোশ্চেন ইজ, প্রশ্নটা হলো হাউ হি উইল রেসপন্ড, সে কিভাবে রেসপন্স করবে, সে কিভাবে রেসপন্স করবে, সে কিভাবে রেসপন্স করবে এবং দা কোশ্চেন, এই দুইটা সেম জিনিস। যদি ভার্বের পরবর্তী অংশ, ভার্বের পূর্ববর্তী অংশ একই জিনিস হয়, তখন ওই ভার্বটার নাম লিঙ্কিং ভার্ব হয়। এবং লিঙ্কিং ভার্বের অবজেক্ট হিসাবে আমাদের কমপ্লিমেন্ট বসে, বা লিঙ্কিং ভার্বের পরবর্তী অংশটাকে কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে, আর কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। সুতরাং এটার নাম কি বলেন তো? নাউন ক্লজ। সুতরাং এটার নাম কি বলেন তো? এই যে অপশন সি নাম্বার, নাউন ক্লজ। নাউন ক্লজ নিয়ে ঝামেলা শেষ হলো। এইটা নাউন ক্লোজের একটা নিয়ম বাকি ছিল। এরপরে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন 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 ক্লোজের আরেকটা নিয়ম বাকি আছে, অ্যাপোজিশন। ওটা আমরা অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লোজের সাথে একই রকম হয়ে যায়, এই জন্য ওটা আমরা পরে বলবো। আগে এটা বলেন যে কমপ্লিমেন্ট ক্লিয়ার কিনা, সিসি লেখেন, কমপ্লিমেন্ট ক্লিয়ার কিনা, কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লোজ বসে, এই বিষয়টা ক্লিয়ার কিনা। ওকে, নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এবং ক্লোজের ভিতরে যদি মানে কোনো কিছু একটা কঠিন থাকে তাহলে এটা, তবে আমি বরাবরই বলেছি যে আমি যেটা বুঝি ওটা আমি খুব ইজিলি বুঝাতে পারি আলহামদুলিল্লাহ। এবং আমি আপনাকে সর্বোচ্চ ওয়েতে, সর্বোচ্চ সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, সর্বোচ্চ ওয়েতে এবং সর্বোচ্চ সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। চলেন আমরা দেখার চেষ্টা করি। একটা এক্সাম্পল লিখবো, একটা এক্সাম্পল লিখবো। দুইটা এক্সাম্পল দিয়ে টোটাল জিনিসটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। দুইটা এক্সাম্পল দিয়ে, একটা এক্সাম্পল লিখলাম দা নিউজ, মনোযোগ দিয়ে একদম শতভাগ মনোযোগ, খাতায় লেখেন। দা নিউজ দ্যাট হি গেভ, খাতায় লেখেন।
একদম শতভাগ যতটুকু মনোযোগ দেওয়া যায় সর্বোচ্চ, যতভাগ মনোযোগ দেওয়া যায় সর্বোচ্চ। The news that he gave me was true. এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন লিখবেন, সেম কোশ্চেন লিখবেন। The news that, সেম কোশ্চেন লিখবেন, একদম সেম সেম কোশ্চেন লিখবেন। The news that he is honest is false. এই দুইটা কোশ্চেন লেখা শেষ হলে আমরা দু একজন একটু ডান লিখে দেবো। খুবই কনফিউজিং প্রশ্ন, এবং এখান থেকে সাধারণত প্রশ্নটা যদি খুব মানে গ্রামারের একটা বা দুইটা প্রশ্ন যদি কঠিন করে তাহলে এই জায়গাটা থেকে করবে। দুটো এক্সাম্পল লেখা হলে আমরা একটু ডান লিখে দিব, দু একজন একটু ডান লিখবো, তারপরে আমি আলোচনা করব। ডান, এবার মনোযোগ দেন, শতভাগ মনোযোগ দেন। প্রথম কথা হচ্ছে এই যে দা নিউজ এবং দা নিউজ, এটা পরে নাউন, তাই না? আমরা কি শিখছি? নাউনের পরে যদি কোনো ক্লজ থাকে, তো গত ক্লাসে পড়াইছিলাম না, যেমন আই নো দ্য বয় হু ডট ডট ডট, নাউনের পরে যদি কোনো ক্লজ থাকে তখন সেটা অ্যাজেটিভ হয়, অ্যাজেটিভ ক্লজ হয়। নাউনের পরে যদি কোনো নাউনের পরে যদি কোনো ক্লজ বসে তখন সেটা অ্যাজেটিভ ক্লজ হয়। তাহলে ওই বোঝানো এবং ওই বলা অনুসারে দ্যাট হি গেভ মি ওয়াজ ট্রু, এটাও অ্যাজেটিভ ক্লজ। দ্যাট হি ইজ অনেস্ট ইজ ফলস, এইটাও অ্যাজেটিভ ক্লজ। কিন্তু শর্ত হচ্ছে, কারণ হচ্ছে, কিন্তু মানে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে একটা অ্যাজেটিভ ক্লজ, একটা অ্যাডভার্ব ক্লজ। এটা করার জন্য আমি কিছু কিছু নিয়ম লিখবো। 1 নাম্বার নিয়ম লিখবো, 1 নাম্বার নিয়ম লিখবেন, 1 নাম্বারের জন্য নিয়ম লিখবো। শোনেন, নাউন প্লাস দ্যাট ক্লজ, নাউনের পরে যদি দ্যাট ক্লজ, নাউন নাউন বলতে সব নাউন না, সাধারণত দ্য নিউজ অথবা দ্য ফ্যাক্ট, এই দুইটা জিনিস দিয়ে প্রশ্ন হয়। দ্য নিউজ অথবা দ্য ফ্যাক্ট, এই দুইটা জিনিস দিয়ে প্রশ্ন হয়। দ্য নিউজ অথবা দ্য ফ্যাক্ট, এই দুইটা জিনিস দিয়ে প্রশ্ন হয়। আশা করি আপনার বেলা অন্যটা থাকবে না। দ্য নিউজ অথবা দ্য ফ্যাক্ট, দুইটা জিনিস দিয়ে সাধারণত প্রশ্ন হয়ে থাকে। দ্য নিউজ এবং দ্য ফ্যাক্ট, এরপরে যদি দ্যাট ক্লজ থাকে, যদি দ্যাট ক্লজ থাকে তাহলে সেটা নাউন ক্লজও হতে পারে, অ্যাজেটিভ ক্লজ হতে পারে। এটা প্রথম লাইন লিখবেন, এটা প্রথম লাইন লিখবেন। এই দুইটা এক্সাম্পল লিখবেন, এই দুইটা এক্সাম্পল লেখার পরে, এই দুইটা এক্সাম্পল লেখার পরে প্রথম স্টার চিহ্ন দিবেন, প্রথম স্টার চিহ্ন দিয়ে এটা লিখবেন দ্য নিউজ অবলিক, এটা কিন্তু দুইবার বোঝানো হবে না, কিন্তু মনোযোগ দিয়ে দেখেন। দ্য নিউজ অবলিক ফ্যাক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট মানে দ্যাট ক্লজ থাকলে, থাকলে তা, নাউন অবলিক অ্যাডজেক্টিভ, উভয় ক্লজই হতে পারে, উভয় ক্লজ হতে পারে। দ্য নিউজ অবলিক ফ্যাক্ট প্লাস ডেট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে সেটা নাউন ক্লজও হতে পারে, অ্যাজেটিভ ক্লজও হতে পারে, সেটা নাউন ক্লজও হতে পারে, অ্যাজেটিভ ক্লজও হতে পারে। এবার 2 নাম্বার স্টার চিহ্ন দিবেন, পরবর্তী স্টার চিহ্ন, পরবর্তী স্টার চিহ্ন দেবেন। আমি খুব স্লোলি বলছি এবং খুব স্লোলি লিখছি, খুব স্লোলি বলছি এবং খুব স্লোলি লিখছি, যেন আপনার অ্যাগেন এই জিনিসটা আবার না বলতে হয়, যেন অ্যাগেন না থাকতে হয়। প্রথম কথা হচ্ছে যদি দ্যাট ক্লজটায় সম্পূর্ণ অর্থ প্রকাশ না ঘটে, যদি দ্যাট ক্লজটায় সম্পূর্ণ অর্থ প্রকাশ না ঘটে, তাহলে আমরা ঘটে দিয়ে শুরু করি। যদি দ্যাট ক্লজে
অর্থটা সম্পূর্ণ হয় তাহলে সেটা নাউন ক্লজ। পরে লেখেন, এখন লিখেন না। যদি অর্থ সম্পূর্ণ না হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ আপনি খুব অল্পতেই ধরতে পারবেন অর্থ সম্পূর্ণ হয়েছে না না হয়েছে। অর্থ সম্পূর্ণ হয়েছে না না হয়েছে এটা আপনি খুব অল্প সংখ্যক ধরতে পারবেন, বেশি ধরতে পারবেন, এটা বাস্তবতা। তো প্রথম লাইন কি, দ্যাট ক্লজ যদি অর্থ সম্পূর্ণ হয়, দ্যাট ক্লজ যদি অর্থ সম্পূর্ণ হয় তখন সেটা নাউন ক্লজ। যদি অর্থ সম্পূর্ণ না হয় তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার আমি দুইটা বলবো, তারপরে লিখবেন। প্রথম দেখেন, দ্য নিউজ দ্যাট হি গেভ মি ওয়াজ ফলস। দ্যাট হি গেভ মি, যা আমাকে দিয়েছিল। দেখেন একটা ভার্ব আছে গেভ, দিয়েছিল। দ্যাট হি গেভ মি, সে যা দিয়েছিল। সে দ্যাট হি গেভ মি, সে আমাকে দিয়েছিল। এবার প্রশ্ন দেখেন, গেভ মি আমাকে দিয়েছে, কি দিছে? আমাকে দিছে, কিন্তু কি দিছে বলা আছে এখানে? দ্যাট হি গেভ মি, কি দিছে বলা নাই, এখানে অবজেক্টটা মিসিং আছে। এই যে গেভ ভার্বটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, এর দুইটা অবজেক্ট গ্রহণ করে। আমরাও জানি ভার্ব দুইটা অবজেক্ট গ্রহণ করতে পারে। তো একটা অবজেক্ট আছে আমাকে দিছে, কিন্তু আমাকে কি দিছে এটা উল্লেখ নাই এখানে। তার মানে এটার অবজেক্ট মিসিং আছে। অবজেক্ট মিসিং, MI, অবজেক্ট মিসিং। এই যে অবজেক্টটা মিসিং আছে না, এই অবজেক্টটাই কিন্তু এই যে এটা, এইখানে যে অবজেক্টটা মিসিং আছে এই অবজেক্টটাই হচ্ছে এটা। মূল সেন্টেন্সটা ছিল এটা, দ্যাট হি গেভ মি দ্য নিউজ ওয়াজ ফলস। মূল সেন্টেন্স ছিল এটা, দ্যাট হি গেভ মি দ্য নিউজ ওয়াজ ফলস। যদি আমি এটা করতাম তাহলে অর্থ সম্পূর্ণ হইতো। আমরা দ্যাট ক্লজ জানি যে দ্যাট ক্লজ, দ্যাট দিয়ে যদি কোনো ক্লজ শুরু হয় তখন দুইটা ভার্ব থাকে এবং দ্বিতীয় ভার্বটা সিঙ্গুলার হয়, এটাকে নমিনাল দ্যাট ক্লজ বলা হয়। দ্যাট দিয়ে যদি কোনো ক্লজ শুরু হয় তাহলে দুইটা ভার্ব থাকে, তাহলে সেকেন্ড ভার্ব বা দ্বিতীয় ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়, এটা মনে রাখতে হবে। তো এই জায়গাটায় দ্যাট ক্লজের আমাদের অবজেক্ট মিসিং আছে। তার মানে আমরা কি শিখলাম বলেন তো? পরিপূর্ণ অর্থ প্রকাশ যদি না করে তখন অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখলাম, যদি ট্রানজিটিভ ভার্ব, যেটা কি ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের যদি অবজেক্ট না থাকে তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট যদি না থাকে তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। তার মানে এক নাম্বার পয়েন্ট আমরা দুই নাম্বার পয়েন্টে লিখবো, অর্থ সম্পূর্ণ না হলে, অর্থ সম্পূর্ণ না হলে অবলিক অবজেক্ট মিসিং থাকলে, অবজেক্ট মিসিং থাকলে, মিসিং থাকলে তা অ্যাডজেক্টিভ ক্লজ, ক্লজ, তা অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে 3 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার কোশ্চেনটা দেখেন, দ্য নিউজ দ্যাট হি ইজ অনেস্ট ইজ ফলস। এবার দেখেন এখান থেকে আমি বাদ দিলাম দ্যাট হি ইজ অনেস্ট ইজ ফলস। দ্যাট হি, আমরা যদি দ্যাট দিয়ে শুরু করে দুইটা ভার্ব থাকবে এবং সবকিছু ঠিকঠাক থাকবে। দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ, ইজ ফলস, এই কথাটা মিথ্যা, এই কথাটা মিথ্যা। তার মানে এই যে দ্যাটের, এটার জন্য, দ্যাটের জন্য কি বলেন তো, এই যে এটা আসছে, এটার দুইটা ভার্ব থাকবে, দ্বিতীয় ভার্বটা সিঙ্গুলার হবে। প্রথম ভার্বটা হতে পারে কিন্তু দ্বিতীয় ভার্বটা সিঙ্গুলার হওয়া বাধ্যতামূলক, কেননা আমরা পড়েছিলাম দ্যাটটা সিঙ্গুলার। তার মানে যদি অর্থ সম্পূর্ণ করে তখন সেটা নাউন ক্লজ। এখানে অর্থ সম্পূর্ণ করে যদি, যেহেতু আপনি যদি না বুঝেন তাহলে একটা পয়েন্ট লিখবেন, অর্থ সম্পূর্ণ করবে, অর্থ সম্পূর্ণ হলে, অর্থ সম্পূর্ণ হলে, অথবা লিখবেন লিঙ্কিং ভার্ব, LINKING, লিঙ্কিং ভার্ব, অথবা ইন্ট্রানজিটিভ ভার্ব, INTRANSITIV, ইন্ট্রানজিটিভ ভার্ব, অথবা TB প্লাস অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটা জিনিস থাকবে। তার মানে কোনো কিছু মিসিং থাকবে না। নাউন ক্লজের বেলায় কি থাকবে? ইন্ট্রানজিটিভ ভার্ব থাকতে পারে, একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, লিঙ্কিং ভার্ব থাকতে পারে। 3 নাম্বার পয়েন্ট, ট্রানজিটিভ ভার্বও থাকতে পারে, এটার অবজেক্টটা যেটা মিসিং হয়েছে এটার অবজেক্টটা মিসিং হবে। আপাতত খুব বেশি বুঝবেন না, যতটুকু কথা বলছে এতটুকু লিখেন। এই দুইটা এক্সাম্পল থেকে আমরা দেখার চেষ্টা করলাম। এবং যদি নাউন ক্লজ হয়, এদিক তাকান, যদি নাউন ক্লজ হয় তখন এই যে এই নাউনটাকে বাদ দেওয়া যাবে। কেন?
এই নাউনটাকে বাদ দেওয়া যাবে। এই নাউনটাকে বাদ দেওয়া যাবে এই কারণেই, কারণ এটি অ্যাপোজিশন অফ নাউন। নাউন সম্পর্কে অতিরিক্ত কথা বলছে এটা। নাউন দা নিউজ সম্পর্কে অতিরিক্ত কথা বলছে, নিউজকেই বর্ণনা করছে। এটা নিউজেরই একটা অংশ। দেখেন নিউজটাই এটা। অ্যাপোজিশন মানে হচ্ছে আমাদের কাউকে পরিচয় করায় দেওয়ার জন্য যেটা। আমরা ওই যে একটা নিয়ম পড়ছিলাম না, অ্যাপোজিশন হিসেবে নাউন বসে, ওই নিয়মের এক্সাম্পলটা হচ্ছে এটা। এই ক্ষেত্রে আমরা এটা উঠায় দিতে পারবো। দেখেন এটা আমি কেটে দিলাম, টোটালটা কেটে দিলাম। এখন সেন্টেন্স করা যায়, দ্যাট হি ইজ অনেস্ট ইজ ফলস। সে যে সৎ এই কথাটা মিথ্যা। বুঝাতে পারলাম? এখনো বুঝি না, আমি খুব ভালো করে বলছি। কিন্তু এই দুইটা এক্সাম্পল লেখেন, এই তিনটা লাইন লেখেন, যে তিনটা আমি লাইন লিখছি। দা নিউজ অথবা ফ্যাক্ট প্লাস দ্যাট ক্লজ থাকলে সেটা নাউন ক্লজ হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে। তাহলে প্রথমে দিক তাকান, একটা বুঝে যান তাহলে বাকিটা বুঝে যাবেন। প্রথম কথা হচ্ছে নাউনের পরে যদি লিঙ্কিং ভার্ব কোনগুলো এটা জানেন, অথবা ইন্ট্রানজিটিভ ভার্ব কোনগুলো জানেন, যেগুলো অবজেক্ট থাকবে না, অথবা ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব থাকবে কিন্তু অবজেক্ট থাকবে। এই তিনটা বৈশিষ্ট্য থাকলে নাউন ক্লজ। যদি নাউন ক্লজ হয় তো পরিপূর্ণ অর্থ প্রকাশ করা যাবে, সেক্ষেত্রে পূর্বের নাউনটা বাদ দেওয়া যাবে। আর অ্যাডজেক্টিভ যদি ক্লজ হয় সেই ক্ষেত্রে অবজেক্ট মিসিং থাকবে। এটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট। অবজেক্ট মিসিং থাকবে এবং সঠিকভাবে অর্থ প্রকাশ করতে পারবে না। চলেন দেখার চেষ্টা করি, এটা একটু লিখেন। চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। এখন একটু কঠিন প্রশ্ন করব। দেখেন 21 নাম্বার কোশ্চেনটা করব। 21 নাম্বার কোশ্চেনটা করব। 21 নাম্বার কোশ্চেনটা করব। দেখেন মনোযোগ দিয়ে দেখেন, আমি বুঝাই আগে মনোযোগ দিয়ে। ইট ইজ আ মিস্ট্রি, এটা একটা রহস্য। হোয়ার হি ওয়ার্কস, খুব মনোযোগ দিয়ে দেখেন, চরম মনোযোগ। ইট ইজ আ মিস্ট্রি, এটা একটা রহস্য। হোয়ার হি ওয়াজ, দেখেন স্বাভাবিকভাবে আপনার কাছে মনে হতে পারে এই যে এই জিনিসটা আমাদের অন্য কি ক্লজ হয়ে যেতে পারে। ইট ইজ আ মিস্ট্রি, এই যে মিস্ট্রি নাউনের পরে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, কোনো ব্যাপার না। দেখেন অ্যাপোজিটিভ হিসাবে কি করে হয়। প্রথম কথা হচ্ছে এই যে হোয়ার হি ওয়ার্কস, যেখানে সে কাজ করে, হোয়ার হি ওয়ার্কস যেখানে সে কাজ করে, ইজ আ মিস্ট্রি, এটা ইটটাকে কেটে দেন, এটা বাদ দেন, নাউন বা প্রনাউনটাকে বাদ দেওয়া যায়। দেখেন হোয়ার হি ওয়ার্কস, সে যেখানে কাজ করে, ইজ আ মিস্ট্রি, এটা কি সেন্টেন্সটা সঠিক? দেখেন হোয়ার হি ওয়ার্কস ইজ আ মিস্ট্রি, এই যে ইজটা ভার্বের পূর্বেটা কি হয়? নাউন ক্লজ হয়। দেখেন এটা হয়। যদি এইরকম এই নাউনটাকে বাদ দিয়ে ক্লজটাকে সাবজেক্ট ধরে যদি সেন্টেন্স করা যায়, ক্লজকে সাবজেক্ট ধরে যদি সেন্টেন্স করা যায়, হোয়ার হি ওয়ার্ক, সে যেখানে কাজ করে, ইজ আ মিস্ট্রি, দেখেন আমি না প্রনাউনটাকে বাদ দিছি, এটা বাদ দিছি। যদি এরকম বাদ দেওয়া যায়, তাহলে একটু আগে বাদ দিছিলাম কোনটা? অ্যাপোজিশন না? অ্যাপোজিশন কোন ক্লজ বসে? নাউন ক্লজ বসে। সঠিক আনসার এটা। যদি কিছু না বোঝেন অ্যাটলিস্ট এই কোশ্চেনটা বোঝেন। কঠিন প্রশ্ন আমার মনে হয় না যে যারা প্রশ্ন করবে তারা খুব বাহির থেকে প্রশ্ন করার স্কোপ নেই, এবং এটা আসতে খুব অল্প। আমি চাইলে এই জিনিসগুলো মানে স্কিপ করতে পারতাম। যাদের কঠিন লাগবে তারা বাদও দিতে পারেন, পরীক্ষা এত কঠিন জিনিস আসবে না। কিন্তু আমি চাই যে আপনি শিখেন, কারণ এর থেকে সহজভাবে আমার বিশ্বাস আপনি পাবেন না। আপনি পাইলে আমাকে বলবেন যে ভাই আমি আরো অন্য কোনো জায়গায় এর থেকে সহজভাবে পাইছি, আপনি বললেন আমি তাহলে ওনার ক্লাস দেখবো। আমি 2 নাম্বার 22 নাম্বার কোশ্চেন দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। দ্য পিপল, এই যে নাউন আছে না, দ্য পিপল, দ্য রুল দ্যাট পিপল শ্যাল নট এন্টার। দেখেন এন্টার কোন ভার্ব? ইন্ট্রানজিটিভ ভার্ব। এন্টার কোন ভার্ব? ইন্ট্রানজিটিভ ভার্ব। এই মনে আছে? ইন্ট্রানজিটিভ ভার্ব থাকলে সেটা কোন ক্লজ হয়? ইন্ট্রানজিটিভ ভার্ব থাকলে কোন ক্লজ হয়? নাউন ক্লজ। তাহলে আনসার দেখেন নাউন ক্লজ। ক্লুজের আনসার দেখবেন নাউন ক্লজ। ইন্ট্রানজিটিভ ভার্ব থাকলে কোন ক্লজ? নাউন ক্লজ। আনসার দেখবেন নাউন ক্লজ। সেকেন্ড ওয়ান, চলেন আরো কোশ্চেন আছে। কথা বলেন না, আমি সম্পূর্ণটা বোঝানোর পরবর্তীতে দেখবেন। সম্পূর্ণটা বুঝাই তার পরবর্তীতে দেখবেন, এর পরবর্তীতে দেখবেন, এখন না। আগে আমি সম্পূর্ণটা বুঝাই নি। দ্য হাউস, দ্য গার্ল, দ্য নিউজ দ্যাট। এদিকে তাকান, মনোযোগ দেন, মনোযোগ, দ্রুত মনোযোগ, শতভাগ মনোযোগ। কোশ্চেন, দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড। এই দেখেন ডাইড কোন ভার্ব? ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব থাকে কোন ক্লজ? বলেন।
ইন্ট্রানজিটিভ ভার্ব থাকলে কোন ক্লজ? ইন্ট্রানজিটিভ ভার্ব মানে কি? অবজেক্ট। ইন্ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যেটার অবজেক্ট গ্রহণ করবে না, অবজেক্ট ছাড়াই অর্থ প্রকাশ করতে পারবে। আচ্ছা, দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস, এটা কেটে দেন, এবার এটা কাটেন, এটা কাটেন, এটা কাটি দিয়ে প্রশ্ন করেন। দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস, ধরেন আপনার এই অংশটুকু নাই, ধরেন এই অংশটুকু নাই, এবার এই জায়গাটাই বলা আছে, এটা কোন ক্লজ বলেন? এই যে দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস, ইজটা হচ্ছে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হিসেবে কোন ক্লজ বসে? নাউন ক্লজ বসে। এই যে বাদ দেওয়া যায়, দুইটা হয়তো করলাম। প্রথম কথা হচ্ছে বাদ দেওয়া যাবে, এটা বাদ দিয়েও এই নাউনটাকে বাদ দিয়েও আমাদের পূর্ণাঙ্গ সেন্টেন্স করা যাবে। দুই নাম্বার কথা হচ্ছে আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব আছে। ইন্ট্রানজিটিভ ভার্ব থাকলে সেটা একটু আগে বললাম, এন্টার একটা ইন্ট্রানজিটিভ ভার্ব ছিল, এবং ডাইট হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব থাকলে নাউন ক্লজ। সঠিক অ্যান্সার কি বলেন তো? নাউন ক্লজ। কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখাবে দা নিউজ নাউন, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তা আপনি জিতে গেলেন। চলেন আরো কোশ্চেন করি, আরো দু একটা কোশ্চেন মনে হয় আছে। হ্যাঁ, এবার চলেন, প্রশ্ন আসছে এখানে দুই থেকে তিনটা। আমি দেখেন, দা নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে, চরম মনোযোগ। দা নিউজ খবর, দ্যাট ইউ হার্ড তুমি যেটা শুনেছিলে। দেখেন, দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নোন টু অল, গতকাল তুমি যেই খবরটা শুনেছিলে সেটা সবাই জানে। দ্যাট ইউ হার্ড তুমি শুনেছিলে, কি শুনেছিলে বলেন তো? কি শুনেছিলে? কি শুনে? দ্যাট ইউ হার্ড, আমি যদি বলি আই হার্ড, আমি শুনেছিলাম, কি শুনেছিলাম? এই যে হার্ড ভার্বের অবজেক্ট নাই, কি নাই বলেন তো? অবজেক্ট মিসিং। আর অবজেক্ট মিসিং মানে কি? অবজেক্ট মিসিং মানে কি? অবজেক্ট মিসিং মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অবজেক্ট মিসিং মানে কি বলেন তো? অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, এইবার আপনি দেখেন, এইভাবে এটাকে বাদ দিতে পারবেন না। দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নোন টু অল, তা আপনার এই নিউজটাকে অবজেক্ট হিসেবে নিতে হবে, তখন আবার করা যাবে। দ্যাট ইউ হার্ড দ্য নিউজ ইয়েস্টারডে ইজ নোন টু অল, তখন আবার করা যাবে। এই যে যে অবজেক্টটা মিসিং আছে, এই অবজেক্টটাই মূলত এই জায়গায়, এই অবজেক্টটা কি বলতো? এই জায়গায়। বুঝতে পারলাম? তার মূল সারমর্মটা কি বলেন তো? মূল সারমর্ম হচ্ছে দ্য নিউজ অথবা দ্য ফ্যাক্ট, এদের পরে যদি পূর্বের নাউন বা প্রনাউনটাকে বাদ দিয়ে সেন্টেন্স করা যায়, নাউন ক্লোজ করবেন আপনি। ওই যে এটাকে সাবজেক্ট বানায়, এরপরে ভার্ব ব্যবহার করবেন, এরপর অবজেক্ট ব্যবহার করবেন। যদি নাউনটাকে বাদ দিয়ে যদি মানে ক্লোজটাকে সাবজেক্ট বানায় সেন্টেন্স করা যায়, ওটা নাউন ক্লোজ। লিঙ্কিং ভার্ব থাকলে নাউন ক্লোজ। ট্রানজিটিভ ভার্ব আছে কিন্তু অবজেক্ট সব ঠিকঠাক আছে, নাউন ক্লোজ। ইন্ট্রানজিটিভ ভার্ব থাকলে কি? নাউন ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ একটা মাত্র জায়গায় কি বলেন তো? ট্রানজিটিভ ভার্ব থাকবে কিন্তু অবজেক্ট মিসিং থাকবে। এবার বলেন যে বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার হলো কিনা? এবার ক্লিয়ার হলো কিনা? যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তাদের ক্লোজ খুব বেশি দরকার নেই, প্রথম দিনেরটা পড়লেই হবে। যারা শুধুমাত্র প্রাইমারি দিবেন, প্রথম দিনেরটা পড়লেই হবে। এত সহজ হওয়ার পরেও যদি 60 মনে হয় তাহলে স্কিপ করবেন, আমি তো বললাম। কারণ আপনাদের এই বেচে এই বেচে আপনার বিসিএস প্রিলির স্টুডেন্ট আছে, 40তম বিসিএস প্রিলির স্টুডেন্ট আছে, ব্যাংকের স্টুডেন্ট আছে। তো সুতরাং প্রাইমারির জন্য না লাগলে অন্যদের জন্য লাগবে। আচ্ছা, মাথার উপর দিয়ে গেলে স্কিপ করেন। এর থেকে সহজভাবে আমি বোঝাতে পারিনি মনে হয়। 10 গ্রেডে কি লাগবে? এটা কি এত কঠিন লাগলো আপনাদের? 10 গ্রেডে লাগতে পারে, আসে অনেক সময়। এত কঠিন লাগলো আপনাদের? দুই তিনজন কমেন্ট করলেন যে মানে এই কিনা। ক্লাসটা আবার দেখবেন, আমি খুব স্লোলি বলেছি এবং অনেক সময় নিয়ে বলছি। ওকে, পরবর্তী আলোচনায় যাব। এখান থেকে একটা নিয়ম বের করব। একটা নোট লিখবেন, একটা নোট লিখতে হবে। 7 নাম্বার কোশ্চেনটা আনসার করেন তো। 7 নাম্বার কোশ্চেনটা আনসার করেন। 7 নাম্বার কোশ্চেনটা আনসার করার পরে আমরা একটা নোট লিখবো। নোট
7 নাম্বার কোশ্চেনটা আনসার করার পরে আমরা একটা নোট লিখবো। আই নো দ্য বয় হু উইল উইন। আনসার করেন। আমারে পোড়াইতে স্বপ্ন। দ্রুত 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 আনসার করতে হবে, দ্রুত। যারা আনসার করছে তারা, যারা গতকাল ক্লাস করছেন তারা সবাই জানে, সবাই পেরে গেছে। মূল নিয়মটা হচ্ছে বলি, মূল নিয়মটা হচ্ছে আচ্ছা, আই নো দা বয় হু, তাই না? এই যে নাউনের পরে কি আছে বলেন তো? নাউনের পরে যেহেতু ক্লজ আছে, তা নাউনের পরে ক্লজ থাকলে তাহলে সেটা কোন ক্লজ হয়? অ্যাজেটিভ ক্লজ হয়। নাউনের পরে যদি কোনো ক্লজ থাকে তাহলে সেটা কোন ক্লজ হয়? অ্যাজেটিভ ক্লজ হয়, তাই তো? এখন দুইটা ব্যতিক্রম আছে, এইবার নোটটা লিখবেন, এই কারণে লিখবেন, নোট লিখবেন, নোট লিখে রাখবেন, পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে না, নোট লিখে রাখবেন। লিখে রাখবেন নাউন এর পরে, নাউন এর পরে, নাউন এর পরে হু অবলিক হুইজ যুক্ত ক্লজ দ্বারা, নাউনের পরে হু অবলিক হুইজ যুক্ত ক্লজ দ্বারা কজ বা কারণ ও পারপাস বা উদ্দেশ্য বুঝালে, বুঝালে তা অ্যাজেটিভ না হয়ে অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব ক্লজ হয়, অ্যাডভার্ব ক্লজ হয়। দুটো এক্সাম্পল লিখবো। মাই ফাদার who is ill cannot join the meeting. খুব মনোযোগ দিয়ে দেখেন, লিখে রাখেন, পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে না, কিন্তু শিখার দরকার আছে। মাই ফাদার নাউন না, তা নাউনের পরে আমাদের ক্লোজ থাকে সেটা কি হয়ে যাওয়ার কথা? অ্যাজেটিভ ক্লোজ হয়ে যাওয়ার কথা। কিন্তু আপনি দেখেন যতগুলা ক্লজ মার্কার আছে আমাদের 10টা আছে, তাই না? ওই যে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব, এটা দিয়েই তো মূলত আমাদের ক্লজ শুরু হয়, এটা দিয়ে আমাদের অ্যাজেটিভ ক্লজ শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে এই 10টার ভিতরে দুইটা, একটা হচ্ছে হু, একটা হুইস। যদি হু অথবা হুইস দ্বারা যদি কজ বা কারণ বোঝায় অথবা পারপাস বোঝায়, দেখেন মাই ফাদার ক্যান নট জয়েন দ্য মিটিং, আমার আব্বা মিটিং এ জয়েন করতে পারেনি। কেন জয়েন করতে পারেনি? কারণ সে অসুস্থ, কারণ বোঝাইছে। মাই ফাদার হু ইজ ইল ক্যান নট জয়েন দ্য মিটিং। এখানে কারণ বোঝা, CAUS, কারণ বোঝানোর জন্য, কারণ বোঝানোর জন্য, কারণ বোঝানোর জন্য এই নাউনের পরে, কারণ বোঝানোর জন্য নাউনের পরে ক্লজ থাকার পরে এটা অ্যাজেটিভ ক্লজ, এটা অ্যাজেটিভ ক্লজ হওয়ার কথা ছিল, কিন্তু কোনটা কোন ক্লজ হবে? কি হবে? অ্যাডভার্ব ক্লজ হবে। এটা ব্যতিক্রম। আরেকটা এক্সাম্পল লিখো। I have bought a pen which helps me write, which helps me to write nicely. দেখেন
খুব মনোযোগী দেখেন, আই হ্যাভ বট আ পেন, আমি একটা কলম কিনে আনছি, হুইচ যেটি হেল্পস আমাকে সাহায্য করে টু রাইট নাইসলি, ভালোভাবে লিখতে যেটা আমাকে সাহায্য করে। প্রশ্ন হচ্ছে এই যে আপেন, আপেনটা কি বলেন তো? নাউন। তা নাউনের পরে যদি আমাদের ক্লোজ থাকে তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ হওয়ার কথা, কিন্তু এটা পারপাস হবে। আমি কলমটা কিনছি কি কারণে বলেন তো? লেখার জন্য, সুন্দরভাবে লেখার জন্য। কলমটা কেনার উদ্দেশ্যটা কি বলেন তো? লেখা সুন্দর করার জন্য। এই কারণে আমাদের হুইচ সি এই টোটালটা কি বলেন তো? অ্যাডভার্ব ক্লজ। যদি যারা এইখানকার যদি কেউ এমন আছে যে ব্যাংকে পরীক্ষা দিবেন অথবা ষষ্ঠ গ্রেডের মাঝে মাঝে বিভিন্ন বিমান বা বিভিন্ন ইতে ষষ্ঠ গ্রেড, পঞ্চম গ্রেড, চতুর্থ গ্রেডের নিয়োগ দেয়, যদি কখনো ওই টাইপের নিয়োগে কেউ পরীক্ষা দেন তাহলে আসতে পারে, এছাড়া আসবে না। মাথা নষ্ট করে লাভ নেই। তার মানে আমরা দুইটা জিনিস দেখবে। এখন আরেকটা পয়েন্ট লিখবেন, কোন এটা সবার জন্য ইম্পর্টেন্ট। নাউনের পরে রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা ক্লজ শুরু হওয়ার কারণে অ্যাডজেক্টিভ ক্লজকে রিলেটিভ ক্লজ বলা হয়। এই পয়েন্টটা লিখে রাখেন, এই পয়েন্টটা রেখে রাখেন। সকল অ্যাডজেক্টিভ ক্লজ দেখবেন শুরু হয় কি দিয়ে বলেন তো? হয় রিলেটিভ প্রোনাউন দিয়ে অথবা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে। তার মানে নাউনের পরে রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে ক্লজ শুরু হওয়ার কারণে অ্যাডজেক্টিভ ক্লজকে রিলেটিভ ক্লজ বলা হয়। কখনো কখনো অপশনে অ্যাডজেক্টিভ ক্লজ না থাকলে রিলেটিভ ক্লজ দাগাবেন, কখনো কখনো অ্যাডজেক্টিভ ক্লজ না থাকলে রিলেটিভ ক্লজ দাগাবেন। অ্যাডজেক্টিভ ক্লজ না থাকলে রিলেটিভ, কখনো কখনো অ্যাডজেক্টিভ ক্লজ না থাকলে রিলেটিভ ক্লজ দাগাবেন। ওকে, প্রথম কথা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এবং অ্যাডভার্ব ফ্রেজ একই কথা। অ্যাডভার্ব একটা সেন্টেন্সে অ্যাডভার্ব যেভাবে চেনা যায় ঠিক একইভাবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ফ্রেজ চেনা যায়, ঠিক একইভাবে অ্যাডভার্ব ক্লজ চেনা যায়। তার মানে আমরা অ্যাডভার্ব কি করে চিনছিলাম? ভার্বকে হোয়েন, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াইল। ভার্বকে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, এই চারটা দ্বারা রিলেটিভ অ্যাডভার্ব, এই চারটা দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ এই চারটা দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তখন সেটা অ্যাডভার্ব ক্লজ। চারটা দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে অ্যাডভার্ব ক্লজ। নিচে আরেকটা জিনিস লিখে রাখবেন, এছাড়া কমপ্লেক্স সেন্টেন্স গঠনকারী যে কোনো কনজাংশন দ্বারা গঠিত ক্লজ অ্যাডভার্ব ক্লজ। এছাড়া কমপ্লেক্স সেন্টেন্স গঠনকারী এছাড়া কমপ্লেক্স সেন্টেন্স গঠনকারী যে কোনো কনজাংশন দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠনকারী যে কোনো কনজাংশন দ্বারা গঠিত ক্লোজই অ্যাডভার্ব ক্লজ। গঠিত ক্লজে কি অ্যাডভার্ব ক্লজ। এখন কনজাংশন কি কি হতে পারে কিছু গুরুত্বপূর্ণ আমি লিখে দিচ্ছি, যেমন আনলেস, আনটিল, টিল, হোয়াইল, হোয়েন, তারপর হচ্ছে আপনার ইফ, সিন্স, as though, as if, providing that, providing that, dot লিখে রাখবেন। এটা বুঝাতে পারলাম? তার মানে হচ্ছে ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই চারটা দ্বারা প্রশ্ন করলে যে ক্লজ পাওয়া সেটা অ্যাডভার্ব ক্লজ। খুবই সহজ। এরপরে আমরা কি বললাম?
এছাড়া আমরা যত অ্যাজেটিভ ক্লজ মানে যত কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য যত আমরা কনজাংশন ব্যবহার করি, ওই যে ক্লজ মার্কারের 3 নাম্বারটা, ওই সকল কিছু দ্বারা গঠিত এক্সাম্পল গুলো কি বলেন তো? অ্যাডভার্ব ক্লজ হবে। আরেকটা গঠন লিখবেন ইন্ট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ ভার্ব লিখেন, এটা দ্রুত লিখেন। ইন্ট্রানজিটিভ ভার্ব এরপরে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। 4টা ক্লাস দিলাম, আপনাদেরকে সবচেয়ে বেশি ক্লাস দিচ্ছি। সাধারণত আমাদের 2টা বা 3টা ক্লাস দেওয়া হয়, 4টা ক্লাস দেওয়া হয়েছে আপনাদের উপরে। এবার চলেন আমরা 2-একটা কোশ্চেন সলভ করি। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে ই হয়, চলেন 2-একটা কোশ্চেন সলভ করি। অ্যাডভার্বিয়াল ক্লজ দেখেন 12 নম্বর কোশ্চেন। আমি কিছু কোশ্চেন সলভ করে দিই, তখন আপনার সলভ করতে ভালো লাগবে। 12 নম্বর কোশ্চেন, উই রিড। দেখেন অনেকে উই রিড ইট দিয়ে দিবি, ইট দ্বারা রিপ্লেস করা যায়, এই কারণে নাউন ক্লজ, এটা শতভাগ ভুল। ইট দ্বারা রিপ্লেস করা যাওয়ার পরেও যদি হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই 4টা দিয়ে প্রশ্ন করতে উত্তর পাওয়া গেলে অ্যাডভার্ব ক্লজ। উই রিড আমরা পড়ি, দ্যাট উই মে লার্ন। এখন প্রশ্ন করেন হোয়াই ডু উই রিড, আমরা কেন পড়াশোনা করি? আমরা যেন শিখতে পারি। হোয়াই দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, দ্যাট ইজ হোয়াই। এই দ্যাট মে উই লার্ন, এটা হচ্ছে আমাদের কোন ক্লজ বলেন তো? অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা কোন ক্লজ বলেন তো? অ্যাডভার্বিয়াল ক্লজ। ডি নাম্বার। 13 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখবো। 13 নম্বর প্রশ্নটা দেখবো আমরা একটু। 13 নম্বর প্রশ্ন দেখেন সহজভাবে, গোটা কি ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কি ক্লজ থাকলে সেটা কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ। কোথায় অ্যাডভার্বিয়াল ক্লজ? এটা ওই যে লাস্টে যে লাইনটা লিখছি, ইন্ট্রানজিটিভ ভার্বের পর। ইন্ট্রানজিটিভ ভার্ব মানে কি? যে ভার্বের পরে অবজেক্ট গ্রহণ, অবজেক্ট হয় না। এবার প্রশ্ন করেন হি ক্যান গো, সে যেতে পারে। হোয়ার, হোয়ার ক্যান হি গো, সে কোথায় যেতে পারে? যেখানে সে চায় সেখানে যেতে পারে। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে আমাদের কি বসে? অ্যাডভার্ব ক্লজ বসে, সুতরাং অ্যাডভার্ব ক্লজ। আবার দেখেন পরে গো কাম রান, এই কোটা পড়ে যায়। ইউ মে গো, এই যে গোটা কি বলেন তো? ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে ক্লজ থাকলে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা আচ্ছা, হোয়ার এভার আই ওয়েন্ট আই স সিন অফ পভার্টি, আমি যেখানেই যাই সেখানে কি দেখি বলেন তো? অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার প্রশ্ন হচ্ছে দেখেন, আমরা বলছি অন্যান্য কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য যা কিছু লাগে সবকিছু কি বলেন তো? অ্যাডভার্বিয়াল ক্লজ। যত প্রকার কমপ্লেক্স সেন্টেন্স আছে এইভাবে গঠিত হয়, সকল কটাই কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, আবার দেখেন এই যে বলছি আমাদের আই উইল গো, আই উইল নট গো দেয়ার আনলেস, আনলেস থাকলে সেটা কোন ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর আমাদের ফ্রেজ আছে মনে হয় কিছু একটা, আরো 2-একটা আমি অ্যাডভার্বিয়াল ক্লজের আনসার চাচ্ছি। এগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখেন স্ট্রাইক, স্ট্রাইক, হোয়াইল ইট ইজ রাইন। তো হোয়াইলটা কোন বলেন তো? কি বলেন তো? অ্যাডভার্বিয়াল ক্লজ। হোয়াইল দিয়ে কি হয় আমাদের? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। কখন স্ট্রাইক করবে? যখন সেটা গরম হয়। হোয়াইলের উত্তর দিস বুক, আমব্রেলা, এগুলো সব অ্যাডজেক্টিভ ক্লজ। দেখেন 61 নাম্বার কোশ্চেন, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। আমরা বলছি কি? দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। কমপ্লেক্স সেন্টেন্স গঠন করার জন্য যা সকল প্রকার কমপ্লেক্স সেন্টেন্স কি বলেন তো? অ্যাডভার্ব ক্লজ। সুতরাং আনসার অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, এই যে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট, এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি না? সো ডট ডট দ্যাট কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাডভার্বিয়াল ক্লজ। 165 নাম্বার কোশ্চেন দেখেন, ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস আমরা ইফ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করি না? ইফ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করি না? সুতরাং অ্যাডভার্ব ক্লজ। 67 নাম্বার কোশ্চেন, ইউ ক্যান গো, গো দিয়ে কমপ্লেক্স মানে ইন্টারজেক্টিভ ভার্ব, ইন্টারজেক্টিভ ভার্বের পরে কি বসে? হ্যাঁ, ইন্টারজেক্টিভ ভার্বের পরে কি বসে বলেন? অ্যাডভার্বিয়াল ক্লজ বসে। আরো কিছু আছে,
বাকিগুলো আপনার কিছু কাজ হচ্ছে আপনি 4টা ক্লাসের উপরে এইখানে আপনার বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে। অর্থাৎ আপনাকে যে 4টা ক্লাস নেওয়া হলো, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ এবং নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ, কনজাংশন ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ, এই টোটাল 7টা থেকে 8টা জিনিস আলোচনা করা হয়েছে। আপনার দায়িত্ব যেটা হচ্ছে লেকচার শিট আপনি হাতে নেবেন, হাতে নিয়ে যেই প্রশ্নগুলো আমি যেইভাবে ব্যাখ্যা করছি এইভাবে খাতায় লিখে রাখবেন। এখানে অনেকে আছেন যাদের হাতে লেকচার শিট নেই, এখানে অনেকেই আছেন যাদের হাতে লেকচার শিট নেই। দ্রুত লেকচার শিট প্রিন্ট করেন, আর দ্রুত লেকচার শিট প্রিন্ট করে আপনার ক্লাসে যেন আপনি বসতে পারেন। মোবাইলে রেখে পড়াশোনা যদি হইতো তাহলে আপনাকে বলতাম না আপনি প্রিন্ট করে নেন। মোবাইল রেখে আলটিমেটলি পড়াশোনা হয় না, এটা হচ্ছে বাস্তবিক অর্থ। আবেগ দিয়ে তো সবকিছু হয় না, বুঝাতে পারলাম? আর যারা শিট অর্ডার করছিলেন তারা দয়া করে একটু কুরিয়ারে খবর নিয়েন, সকলে শিট চলে গেছে। কারণ কুরিয়ার থেকে মানে আমাদেরকে ফোন দেয় যেন আপনারা ফোন রিসিভ না করার পরে যেন আপনাদের শিটটা যেন নিয়ে যান। শিট অর্ডার করছেন এমন অনেকে আছেন, শিট অর্ডার করছেন কিন্তু শিট চলে গেছে, শিট চলে গিয়ে আবার ব্যাক আসছে কিন্তু আপনার খোঁজ খবর নাই, মানে ভেরি স্ট্রেঞ্জ। বুঝতে পারলেন? যারা 4টা ক্লাসই করছেন, যারা 4টা ক্লাসই করছেন তারা একটু ফিডব্যাক দেন তো, কেমন বুঝতে পারছেন? অ্যাডভার্ব ক্লজ কয়েক প্রকারের আছে, 6-7 প্রকারের আছে। ওকে, আগামী ক্লাসে 12 নম্বর ক্লাস মনে হয়, তাই তো? আজকে হ্যাঁ, আগামী মঙ্গলবার আপনাদের খুব সম্ভবত কথে জেরান্ড এবং পার্টিসিপল ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসটা হচ্ছে আমাদের জেরান্ড এবং পার্টিসিপল উপরে, ওটাও খুবই গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমাদের হয়তো বা 2টা ক্লাস লাগবে। আপনার জেরান্ড এবং পার্টিসিপলটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, টাটা। জেরান্ড এবং পার্টিসিপল, হ্যাঁ প্র্যাকটিস করে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস। যাদের আবার দেখতে হবে তারা আবার দেখবেন। হ্যাঁ, ক্লাস তো রেকর্ড থাকছেই। ওকে, আলহামদুলিল্লাহ। যারা বুঝতে পারছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারেননি তাদের জন্য আলহামদুলিল্লাহ, তারা খুব শীঘ্রই খুব এক ক্লাসে বুঝে দিতে পারবেন। আর যদি প্রবলেম হয় তারা ক্লাসটা দেখবেন আবার ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ।